জামাত আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে তার প্রার্থিতা বাতিল বলে ঘোষণা করেছেন। বাংলাদেশের জাতীয় রাজনীতির দাবারবোটে এখন এক নাটকীয় আইনি চাল, এক ঐতিহাসিক আদালতের পক্ষে লড়াই। আর সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে একজন আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। আপিল বিভাগের বিচারপতির সামনে এমন এক কঠিন এবং সুসংগঠিত আইনি যুক্তির জাল তিনি বিছিয়ে দিলেন, যার পরিণতিতে শেষ পর্যন্ত বিএনপির আলোচিত নেতা আসলাম চৌধুরীর সংসদ সদস্য পদ বাতিলের রায় যেন এক প্রকার অনিবার্য হয়ে উঠেছে। দেশের সর্বোচ্চ আদালতে এই রুদ্ধশ্বাস আইনি যুদ্ধের পর রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন: জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের অর্থ আত্মসাৎ, ঋণ খেলাপি কিংবা আইনি লঙ্ঘনের অভিযোগে কেউ যদি অযোগ্য প্রমাণিত হন, তাহলে কি জনগণের সামনে নেতা সাজার সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে যেতে বাধ্য? আর এই রায়ের পর কি সীতাকুণ্ড 4 আসনের দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকীর সামনে খুলে যাচ্ছে সংসদে যাওয়ার নতুন দরজা? চলুন বাংলাদেশের আদালত, নির্বাচনে আইন এবং ইতিহাসের এক বিস্ফোরক নজিরের আলোকে এই রুদ্ধশ্বাস রাজনৈতিক থ্রিলারটি আজ খুব কাছ থেকে ডিকোড করা যায়। প্রিয় দর্শক, এই ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের এই চ্যানেল দেশকথন সাবস্ক্রাইব করেন নাই, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে এই রকমের নিত্য নতুন রাজনৈতিক বিশ্লেষণধারী সবার আগে ভিডিও পেতে পারেন। প্রিয় দর্শক, অ্যাডভোকেট শিশির মনির হচ্ছে বাংলাদেশের জামাত ইসলামী সহ বিভিন্ন যেগুলো সংগঠন বা বলেন বিভিন্ন যেগুলো রাজনৈতিক দল বলেন, যেগুলোর অ্যাডভোকেট বা আইনজীবী আছে, এক কথায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আইনজীবী এবং দক্ষ আইনজীবী হলেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। প্রিয় দর্শক, তিনি শুধু তারেক রহমানই নন, তারেক রহমান, বাবর, খালেদা জিয়া, এগুলো সবার তিনি নিজেই লড়েছেন এবং তাদেরকে মুক্ত করেছেন। প্রিয় দর্শক, এখন আসা যাক ভিডিওর মূল আলোচনায়। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আজ দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হলো আপিল বিভাগের সেই যুগান্তকারী রায়, যেখানে চট্টগ্রামের সীতাকুণ্ড 4 আসন থেকে নির্বাচিত বিএনপি সংসদ সদস্য আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। কিন্তু এই রায়ের পিছনে যিনি সবচেয়ে বেশি কলকাঠি নেড়েছিলেন, তিনি হলেন জামাতে ইসলামীর আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। আদালতের ভিতরে দীর্ঘ শুনানিতে তিনি যেভাবে একের পর এক আইনি ব্যাখ্যা, সাংবিধানিক নজির এবং নির্বাচন আইনের সূক্ষ্ম ধারাগুলো বিচারপতির সামনে তুলে ধরেছেন, তা শেষ পর্যন্ত মামলার মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আদালত কখনো শুধুমাত্র আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় না, আদালত চলে তথ্য প্রমাণ আইনের ভিত্তিতে। আর ঠিক সেখানে শিশির মনির এমনভাবে মামলার কাঠামো দাঁড় করিয়েছিলেন, যাতে আসলাম চৌধুরী সংসদ সদস্য পদ বহাল রাখার সুযোগ কার্যত সংকুচিত হয়ে পড়ে। বলা হচ্ছে, আদালতের এই রায়ের পর শুধু একজন এমপির পদই যায়নি, বরং জনগণের টাকার উপর দাঁড়িয়ে জনগণের নেতা সাজার যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে, সেটিও বড় ধাক্কা খেয়েছে। তবে এই রায়ের পর নতুন বিতর্ক শুরু হয়েছে। অন্য জায়গায় প্রশ্ন উঠেছে, এখন কি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া জামাতে ইসলামের প্রার্থীকে সরাসরি বিজয়ী ঘোষণা করা হবে, নাকি আবারও নতুন নির্বাচন হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে তাকাতে হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে। সময়টা ছিল 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচন। টাঙ্গাইল 5 সদর আসনে জাতীয় পার্টির প্রার্থী আবুল কাশেম 1,47,000 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান। তিনি পেয়েছিলেন 72,805 ভোট। নির্বাচনের পরপরই মাহমুদুল হাসান অভিযোগ করেন, জাতীয় পার্টির আবুল কাশেম মনোনয়ন জমা দেওয়ার সময় ঋণ খেলাপি এবং বিল খেলাপি ছিলেন, ফলে তিনি আইনগতভাবে নির্বাচন করার যোগ্য ছিলেন না। এরপর শুরু হয় দীর্ঘ বিচারিক লড়াই। নির্বাচনের ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট, তারপর দেশের সর্বোচ্চ আদালত, আপিল বিভাগ পর্যন্ত মামলা করায়। বহু বছর পর আদালত চূড়ান্তভাবে রায় দেয় আবুল কাশেমের নির্বাচন অবৈধ। শুধু তাই নয়, নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয় দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া বিএনপির মাহমুদুল হাসানকে সংসদ সদস্য হিসেবে ঘোষণা করতে। পরে রিভিউ আবেদনও খারিজ হয়। 2012 সালের 4 আগস্ট নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে এবং সেদিন তৎকালীন স্পিকার মোহাম্মদ
আব্দুল হামিদ তাকে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করান। এই ঘটনাটি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে আছে, কারণ এই আদালত নির্বাচিত প্রার্থীর পদ বাতিল করেননি, বরং দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে সরাসরি বিজয়ী ঘোষণা করার পথে উন্মুক্ত করেছিল। এখন সেই একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। সীতাকুণ্ড 4 আসনকে কেন্দ্র করে আপিল বিভাগ আজ বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে, কিন্তু পার্থক্য হচ্ছে আসলাম চৌধুরী নির্বাচনে জয়ী হলেও সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেননি। অন্যদিকে টাঙ্গাইল 5 আসনের আবুল কাশেম শপথ নিয়েছিলেন এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেছিলেন, ফলে আইনি অবস্থান পুরোপুরি এক নয়। এখন এই আসনের দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী হলেন জামায়াতে ইসলামীর আনোয়ার সিদ্দিকী, যিনি ছিলেন চট্টগ্রামের সবচেয়ে গরিব প্রার্থী। রাজনৈতিক মহলে এখন জোর আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন কি সরাসরি জামায়াতের এই প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবে, নাকি আদালতের পূর্ণাঙ্গ রায় দেখে পুনর্নির্বাচনের পথে হাঁটবে? বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মুনির নিজেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ কমন সেন্স অনুযায়ী মনে করা যায়, যেহেতু নির্বাচনের দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন জামাতের প্রার্থী, তাই নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করতে পারে। তবে তিনি এটাও স্পষ্ট করেন যে আদালতের পূর্ণাঙ্গ লিখিত রায় হাতে পাওয়ার পরে নির্বাচন কমিশন বিদ্যমান আইন অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে। আইন বিশেষজ্ঞদের মতে যে এখানে দুটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, আদালত যদি এই পরবর্তী নজির অনুসরণ করে, তাহলে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া আনোয়ার সিদ্দিকীকে বিজয়ী ঘোষণা করা হতে পারে। দ্বিতীয়ত, যদি আদালত মনে করে নির্বাচন প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়েছে, তাহলে পুরো আসনে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ আসতে পারে। ঋণ খেলাপির কারণে শুধু আসলাম চৌধুরী নয়, চট্টগ্রামে আরও এক প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি হলেন চট্টগ্রাম 2 আসনের সংসদ সদস্য সারোয়ার আলমগীর। হাইকোর্টের আদেশে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলেও ঋণ খেলাপি সংক্রান্ত অভিযোগের কারণে তারও নির্বাচনী ফলাফলের গ্যাজেট প্রকাশ স্থগিত আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই 2টি আসনে পুনরায় নির্বাচন না হলে জামায়াতে ইসলামীর 2 জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হতে পারে। ফলে 68 আসন থেকে জামাতের আসন গিয়ে দাঁড়াবে 70-এ। কিন্তু রাজনৈতিকভাবে এই রায়ের অভিঘাত আরও গভীর। বিএনপির জন্য এটি নিঃসন্দেহে বড় ধাক্কা, কারণ জাতীয় সংসদে সংখ্যাগত শক্তি নয়, জনমতের লড়াইও এই ধরনের আদালতের রায় একটি বড় বার্তা দেয়। অন্যদিকে জামায়াতে ইসলামীর জন্য এটি হতে পারে কৌশলগত বড় বিজয়, কারণ আদালতের এই রায়ের মাধ্যমে তারা দেখাতে চাইছে যে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি আইনি যুদ্ধক্ষেত্রেও তারা এখন অনেক বেশি সুসংগঠিত। সবচেয়ে বড় বিষয় হলো, এই পুরো ঘটনায় বাংলাদেশের জনগণ আবারও দেখল নির্বাচনে জয়ী হওয়াই শেষ কথা নয়। আইনের চোখে যদি কোনো প্রার্থী অযোগ্য প্রমাণিত হন, তাহলে জনগণের ভোটে জিতে এসেও মুহূর্তেই সব হারা হতে পারে। গণতন্ত্র শুধু ভোটের খেলা নয়, এটি জবাবদিহিতা এবং আইনের শাসনেও পরীক্ষা। আজ দেশের কোটি মানুষের চোখ এখন নির্বাচন কমিশনের দিকে। আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর কী সিদ্ধান্ত আসে, সেটাই হবে পরবর্তী বড় নাটক। জামায়াতের আনোয়ার সিদ্দিকী কি সংসদ সদস্য হিসাবে গ্যাজেট পাবেন, নাকি সীতাকুণ্ড 4 আসনে আবারও শুরু হবে নতুন নির্বাচনের উত্তাপ? একটি বিষয় নিশ্চিত, আপিল বিভাগের এই রায় শুধু একটি আসনের ভাগ্য বদলায়নি, বরং বাংলাদেশের নির্বাচনের রাজনীতিতে নতুন এক বার্তা ছুড়ে দিয়েছেন। ক্ষমতার প্রভাব কিংবা রাজনৈতিক পরিচয় নয়, শেষ কথা বলবে শুধু আইন আর আদালতের পক্ষের সেই কঠিন আইনি দাবার খেলায়। অ্যাডভোকেট শিশির মুনিরের এই চাল এখন দেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘদিন আলোচিত হতে যাচ্ছে। সব কিছুর ঊর্ধ্বে আরেকটি বিষয়ে আবারও প্রমাণিত হলো, শিশির মুনির এই মুহূর্তে বাংলাদেশের সেরা আইনজীবী। আর এ কারণে তারেক রহমান আওয়ামী লীগ সরকারের সময় তার আইনজীবী হিসাবে শিশির মুনিরকেই নিয়োগ দিয়েছিলেন। যদিও বিএনপির অনেক সাপি অ্যাক্টিভিস্ট শিশির মুনিরকে দিনে 10 বার গালি দেন, কিন্তু বাস্তবতা এটাই। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটি দেখলেন এবং ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও আমাদের চ্যানেল দেশকথনটি সাবস্ক্রাইব করে নেয়, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যত করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।